শ্মশানের ঠিক পাশে আমার মামার বাড়ি ছিল। যখন এই গরমের ছুটিতে মামার বাড়িতে যেতাম, মামার বাড়িতে থাকার আনন্দর থেকেও সব থেকে বড় আনন্দ ছিল কাছে শ্মশানটা। নিত্য নতুন মামাদের কাছে অনেক রকমের ভৌতিক ঘটনা শুনতে পারতাম, আর জানতাম না যে এই ভৌতিক ঘটনা যেগুলো গল্প হিসাবে শুনি, বাস্তবে একদিন আমার সাথে এরম ঘটনা ঘটবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে। সবাইকে বলবো ঘটনাটা মনোযোগ সহকারে শোনো। বিধ্বস্ত মুখ দেখে বুঝতে পারছো আজকে সারাটা দিন আমি বাইরে কাটিয়েছি, বাড়ি এসেছি। আজকে ভিডিও যেতে কিন্তু একটু দেরি হতে পারে। তাড়াতাড়ি লাইক শেয়ার কমেন্ট করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। বেশি সময় নষ্ট করবো না, ঘটনায় যাব। প্রত্যেক দিনের টিপসগুলো ছোট ছোট জীবনে অ্যাপ্লাই করতে থাকো, অনেকটা চেঞ্জেস পাবে। তো চলো এবার আমরা ঘটনায় যাই। আমাকে ঘটনাটা পাঠায় সায়ক। সায়ক বলে, দিদি ভাই, এখন বর্তমানে আমার 21 বছর বয়স। ছোটবেলা দিয়ে একটা আমার খুব বড় শখ বলো, আহ্লাদ বলো, আনন্দ বলো ছিল, সেটা হচ্ছে ছুটি পড়লে বা ছুটি না পড়লেও কোনো জায়গায় যাওয়া মানেই সেটা হচ্ছে আমার মামার বাড়ি। মামার বাড়িতে যাওয়া, মামাদের সাথে হই হুল্লোড় করা, মানে এত ভালো লাগতো। দাদুর সাথে এদিকে ওইদিকে মাঠে ছুটে বেড়ানো, যেটা আমাদের কলকাতা শহরে কখনোই হতো না। কলকাতা শহরে এত গাড়ি, এত জ্যাম, এত বড় বড় বাড়ি, ফাঁকা কোথায় মাঠ, কোথায় ঘাট, দৌড়াবে মানুষ? হ্যাঁ, মানুষ দৌড়ায় কলকাতা শহরে প্রত্যেক দিন একটা টাইমের মধ্যে সীমাবদ্ধ, অফিস যাওয়া, অফিস থেকে ফেরা। এই কারণেই কলকাতার মানুষ কিন্তু কলকাতায় দৌড়ায়। এছাড়া খেলা বলো বা কোনো রকম অ্যাক্টিভিটিস করার মতো, হ্যাঁ এখন হয়তো অনেক বড় বড় বিল্ডিং হয়েছে, যে বিল্ডিংয়ের মধ্যে ছোট ছোট পার্ক হচ্ছে, সেখানে মানুষ বাচ্চাদের নিয়ে গিয়ে হয়তো বাচ্চাদের একটু মনোরঞ্জন করায়। কিন্তু গ্রামে যে আনন্দটা আছে, খোলা মাঠ, খোলা আকাশের তলায় চারপাশে গ্রিনারি, সবুজ ঘাস, সেটা তো কলকাতায় নেই। যখনই যেতাম তখনই মামার বাড়ি থেকে আসতে মন চাইতো না। এরকমই একটা ঘটনা বলবো। যখন আমার 19 বছর বয়স, মানে এখন বর্তমানে 21 বছর, 26, 25, 24, 2024 ঘটনাটা ঘটে সায়কের সাথে। সায়ক বলে, দিদি ভাই, তখন আমার 19 বছর বয়স, বেশ বড়, মোটামুটি খারাপ ভালো মন্দ সবই বুঝতে পারি, এ না যে বুঝি না। তো মামার বাড়ি যাই। তো 19 বছর বয়সে তখন আর মা বাবার সাথে যেতে হতো না। তখন মামার বাড়িতে আমি একা চলে যেতাম ট্রেনে করে। মামার বাড়িটা কোথায় সেটা আমি এখানে প্রকাশ করব না। সায়ক বলে, দিদি ভাই, মামার বাড়ি যাওয়ার কথা শুনলেই আমার সত্যি কথা বলতে মুখে একটা এমন আনন্দ, বুকে একটা মানে কৌতূহল চলতো কতক্ষণে যাব। কিন্তু মামার বাড়ি থেকে ফিরে আসার সময় ঠিক তার উল্টো দিকটা হতো। মানে বাড়ি আসতে না সত্যি কথা বলতে ভালো লাগতো না। দূর, বাড়ি যাব, আবার সেই পড়াশোনা, আবার সেই টিউশন, আবার সে বন্ধুদের সাথে আড্ডা, ভালো লাগতো না। কিন্তু কিছু তো উপায় নেই, পড়াশোনা করি, আসতে তো হবেই। তো ঘটনাটা এরকমভাবে শুরু হয়। আমাদের সায়ক বলে, দিদি ভাই, খুব ভালো করে মনে আছে, আমাদের পরীক্ষার পর চলে যাই, মামার বাড়ি চলে যাই। তখন আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ আমি, হ্যাঁ ক্লাস 9-এ পড়ি, 10-এ উঠব। ক্লাস 9-এর পরীক্ষাটা হওয়ার পর আমি মামার বাড়ি প্রত্যেক বছর যাবই যাব, কেউ আটকাতে পারবে না, চলে গেলাম ওখানে। তখন আমার মানে বড় মামা সবে বিয়ে করেছে, ছোট মামার তখন বিয়ে হয়নি, 2 মামা। আর বড় মামা নতুন নতুন বিয়ে করেছে, 2019-এই বিয়ে করেছে। তো যাই হোক, বলছে, যাওয়ার পর দেখলাম দিদা আমাকে খুব ভালোবেসে বলল, নারুগোপাল তুই এসছিস। কারণ সায়ক ছোটবেলা দিয়েই খুব মোটা সোটা গোল গাল, তো ওকে নারুগোপাল বলেই ডাকে,
দিদা বাড়িতে, দিদা দাদু মামারা, এমনকি নতুন মামিও। ভালো কথা। গিয়ে সেম প্রত্যেকবার না জানা কোনো ঘটনা, গল্প বা জানা প্রত্যেকবার একই ঘটনা বারবার গিয়ে জিজ্ঞেস করে মামিকে, কোনো সময় মামাকে, মামাদের, কখনো দাদুকে বা দিদিমাকে। সায়ক এত বড় হয়েও শুধুমাত্র দাদুর মুখ থেকে ভূতের গল্প বা ঘটনা শুনবে বলে রাতের বেলা আলাদা না শুয়ে ও দাদুর সাথে শোয়। বলে আমি আমার দাদুর সাথে শোবো, যতক্ষণ ওর চোখে ঘুম না আসবে ততক্ষণ ও দাদুকে ওই ভূতের কোনো গল্প বানিয়ে হোক আর সত্যি কোনো ঘটনা হোক শোনাতে হবে। সেটা যদি রিপিট হয় তাও ওর আপত্তি নেই, কারণ ও এই বছর শুনে যাবে, সেই ঘটনাটা আসছে বছর শুনবে, আবার আবার এসে শুনবে, মানে ওর শোনা চাই। সেইবারেও যায়। বাড়িতে যাওয়ার পর বিকেল বিকেল হয়ে যায়, দিদিমার শরীরটা খুব খারাপ। দিদিমা বলল, সায়ক বাবা, আমার নাড়ু গোপাল, তুই আসলি, ভালো করেছিস, কটা দিন জিরিয়ে থেকে যা। কলকাতা শহরে পড়াশোনার তো তোর মাথায় অনেক চাপ, কি করবি, এত পড়াশোনা মাথায় রাখবি কি করে? কদিন থাক এখানে, মামাদের সাথে পুকুরে মাছ ধর, ঘোর ফের, তারপর মামির সাথে মেলায় যা, আনন্দ কর, কদিন থেকে তারপর যাবি। সায়ক বলল, বলো তো সারা বছর থেকে যাব, আমি কলকাতা ফিরবই না। তখন দিদিমা বলল, না নাড়ুগোপাল, তোমার মা বাবা তোমাকে কত বই পড়াচ্ছে, কত ভালো স্কুলে ইংলিশ পড়ো না তুমি? সায়ক ইংলিশ মিডিয়ামের খুব মেধাবী ছাত্র। তাহলে তোমার মা বাবা সবসময় চায় যে তুমি ভালো করো, জীবনে অনেক বড় হও, তুমি এখানে তো পরেও আসতে পারবে। কি হয়েছে নাড়ুগোপাল, এখন তুমি মা বাবার কথা শোনো, ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করো, জীবনে পড়াশোনা ছাড়া কিছু নেই। দেখো না তোমার মামা, দুই মামা ভালো করে পড়াশোনা শিখিনি, কি করে না, গ্রামে বাজারের মধ্যে একটা দোকান দিয়েছে বড় ছেলে, তারপর বিয়ে করেছে, তাও শ্বশুর বাড়ি দিয়ে সাহায্য করেছে। আর ছোটটা কি করে, মাঠে চাষ করে, একটা টিউশনি করে পয়সা রোজগার করার ক্ষমতা নেই, মাঠে চাষবাস করে, কাঁচা সবজি হাটে বিক্রি করে, আর ওই পড়াশোনা করে, কি যে পড়াশোনা করে, ব্যাজেস্টার ব্যাজেস্টার হবে। দিদিমা চালু হলো। দিদিমাকে বললাম, দিদিমা এইসব কথা বলো না, এক্ষুনি মামারা বা বড় মামি যদি শোনে, আবার বড় মামি শুনে মামাকে বলবে, হ্যাঁ সায়ককে এইসব বলছিল তোমার মা, একটা ঝামেলা শুরু হবে, ওর থেকে এসব কথা বলো না, ছাড়ো ওইসব, আমি কদিনের জন্য ঘুরতে এসে আনন্দ করব, তোমাদের সাথে থাকবো, চলে যাব। ভালো কথা। খাওয়া দাওয়া হলো। বড় মামা শোনা মাত্র সায়ক এসে, ওর মামারা ওকে খুব ভালোবাসে, বড় মামার সাথে সাথে দেশি মুরগি হাট থেকে দোকান বন্ধ করার সময় রাতের বেলা নিয়ে এসে অর্ডার দিয়ে রেখে দিয়েছিল, কেটে দিবি নিয়ে যাব। একদম গিয়ে দাঁড়িয়েছে, মুরগি যে বিক্রি করে মাংস, সে সামনে দেশি মুরগি পছন্দ করেছে, কেটে দিয়েছে, একদম হাতে করে নিয়ে এসো রাতের বেলা। নিয়ে এসে বড় মামিকে বলছে যে কষিয়ে ঝাল ঝাল করে রান্না করো, সায়ক ঝাল খাবি তো? আমি বললাম হ্যাঁ। রাতের বেলা রুটি আর দেশি মুরগির কষা ঝাল ঝাল করে খেলাম, খেয়ে শোবো তো আমি দাদুর সাথে, কেউ আমাকে দাদুর কাছ দিয়ে সরাতে পারবে না, দাদু এমনি একা শোয় বাইরের ঘরে। আমি দাদুকে বললাম, দাদু দাদু আজকে তুমি কি গল্প বলবে? দাদু বলল, আরে নাড়ু গোপাল দাদু ভাই, বড় হয়েছিস তো, এখন ওই ভূতের গল্প শোভা দেয়? আরে ওইসব ভূত টুত কিছু নেই। বলছে তুমি মিথ্যা কথা বলছো, একদম মিথ্যা কথা বলবে না, ভূত নেই মানে? ভূত নেই এটা আবার হতে পারে? তুমি গ্রামে থাকো, তাহলে তুমি এত বছর ধরে তোমার কাছে এসে শুই প্রত্যেক বছর, তাহলে তুমি ঘটনা বলো, গল্প বলো, সব তাহলে মিথ্যে বলো, আজকে তুমি বলছো। তখন বলছে, আচ্ছা শো, আমি বলছি, তুই কি শুনবি বল? কোনো রাজা রানী, পুরনো হাভেলি, এরকম কোনো ঘটনা শুনবি, না তুই সত্যি সত্যি এখানে ঘটে যাওয়া ছোট ছোট কোনো ঘটনা শুনবি? তখন বলছে, এখানে কি হয়েছে দাদু, এখানে বলো। তখন দাদু শুরু করে, ঠিক ঘটনাটা এরকম বলছে,
গেল বছর বর্ষার সময় চৈতনিক দাদুরা যেখানে থাকে ওর পাশে বড় বড় ঝিল আছে, তারপর মানে জমি আছে, চাষের জমি। ওই যে বড় বড় ঝিল আছে, বিল আছে, বর্ষার সময় যখন ওই বিল বা পুকুরগুলো বা ঝিলগুলো যখন জল টুবু হয়, তখন ওই মাছ, কই মাছ, জিওল মাছ বিশেষ করে, সেগুলো লাফ দিয়ে দিয়ে মাঠের আলের উপর ছিটকে ছিটকে পড়ে। প্রচুর মাছ। রাতের বেলা গ্রামের অনেক ছেলেপোলারাই ওই বড়শি নিয়ে, টর্চ নিয়ে বার হয় মাছ ধরার জন্য। এরকম একটা ঘটনা তোকে বলি শোন। সায়ক বলছে, হ্যাঁ দাদু বলো বলো, দাদু দাঁড়াও তোমার দিকে ঘুরে শুই। দাদুর দিকে ঘুরে দাদুকে ধরে সায়ক শুয়েছে, খুব আনন্দ হচ্ছে ওর। তখন সায়কের দাদু সায়ককে বলে, হঠাৎ করে প্রচুর বৃষ্টি 2 দিন ধরে চলছে, জলে জল হয়ে গেছে, পুকুর তো প্রায় ডুবো ডুবো অবস্থা। রাতের অন্ধকার, চারপাশে জোনাকির নিস্তব্ধতা, জোনাকির শব্দ, সাথে ব্যাঙের আওয়াজ। ছপাত ছপাত করে যেন জলের মধ্যে মাঠে কেউ দৌড়াচ্ছে। হঠাৎ করে তো দিদিমা আমাকে বলল, কি গো, মাঠে কে দৌড়াচ্ছে গো? আমি বললাম, কে দৌড়াবে, এই গ্রামের ছেলেপুলেরা হবে, মাছ টাছ ধরার জন্য যাচ্ছে, জানি প্রত্যেক বছরই ওরা আসে আর ওরকম মাছ ওঠেও। তখন দাদু ভাই, তোর দিদিমা বলল, দেখো তুমি ভাবছো যে হতে পারে মাছ ধরতে যাচ্ছে, এর মতো হতে পারে যে মাছ ধরতে যাচ্ছে না, আমাদের বাড়ির পেছনে গাছে প্রচুর তখন পেঁপে হয়েছে, আর পেঁপে চুরিও হতো। বলে না গ্রামে চুরি হয় না, আমাদের এখানে চুরি হয়, চুরি হতো। হ্যাঁ, খুব একটা না নিলেও বিক্রি করার জন্য পুরো একদম ঝেঁটিয়ে নিয়ে যেত না, কিন্তু ওই একটা দুটো নিয়ে যেত, হয়তো খাবার জন্য, চাইলেও তো দিতে পারতাম, কিন্তু না বলে নিত, তাই বলছি চুরি করতো। তখন দিদিমা তোর বলে যে তুমি একটুখানি উঠে দেখো তো। আমি উঠে আমি যখন দরজা খুলি, তখন দেখলাম যে না, মাঠের মধ্যে আমি টর্চের আলো দেখছি, দরজা খুলে দেখছি টর্চের আলো, বৃষ্টি চলছে, মুষলধারে ঝোড়ো হাওয়া ঝাপটা দিচ্ছে। হাওয়াটা এত জোরেই হচ্ছে, কারেন্ট চলে গেছে প্রায় 3 ঘন্টা। গ্রাম সাইডে একটু হাওয়া দিলেই জোরে লোডশেডিং হয়ে যায়, আর মোটামুটি সেই দিনের মতো দেখা নেই, আমরা জানি এর আগেও হয়েছে। তো আমি দরজাটা খুলে আমি মাঠের দিকে যখন তাকাই, তখন দেখলাম মাঠে বেশ খানিক 6-7 জন আছে, টর্চের আলোতে যেরকম বোঝা যাচ্ছে তারা মাছ ধরতে খুব ব্যস্ত। বৃষ্টিটা তখন পুরো কমেছে বলবো না, পড়ছে টিপ টিপ করে। তো দিদিমা আমাকে বলল, এই বুড়ো, যাও না, বাচ্চা বাচ্চা ছেলেগুলো মাছ ধরছে, তুমি তো মাছ ধরায় খুব পটু, একটু জিওল মাছ আনো না, দেখো না কই ঠই কিছু পাও নাকি, যাও, মাটির মধ্যে তো ঢুকে থাকে শোল শিঙি, যাও না নিয়ে আসো না। আমি বললাম, এই রাতের বেলা, বয়স হয়েছে, অন্ধকারের মধ্যে আবার টর্চ নিয়ে এখন যেতে হবে। বললে, এত ছেলেরা গেছে, যাও না, না হয় ওরা নিলে ওদের কাছ দিয়ে বলবে দুটো দে, ওরা কি তোমায় না করবে বলো তো, কত ভালোবাসে। আমি বললাম, ঠিক আছে যাই, তাহলে কালকে একটু জিওল মাছের ঝোল হবে কাঁচকলা আলু দিয়ে, আর ভাত করে নিতে বলবো। মানে আমারও একটা তখন খাবার কোথাও গিয়ে যেন টেস্ট পাচ্ছি, এরম করে খাবো, ভালো কথা। আমি এক পা এক পা করে ছেলেগুলোর কাছে গেলাম, যেতে দেখলাম ছেলেগুলো সবাই নিজেদের মতো নিজেরা মানে মাটির মধ্যে দেখছে কোথায় মাছ আছে, কি আছে, কোন জায়গাটা নড়ছে, কোন জায়গাটা কিলবিল করছে, ওদের ধ্যান মাছের দিকে। আমি গিয়ে ওদের পেছনে দাঁড়াই, দাঁড়িয়ে আমি, একটা ছেলে ছিল, ও আমার বাড়ির পাশেই থাকে, ওর নাম আশিস। আমি বললাম, আশিস, এ আশিস বাবা, মাছ ধরেছিস? আমাকে দেখে বলে, আরে জেঠু মশাই আপনি এই রাতে আবার আসলেন কেন? আমি বললাম, আর বলিস না,
তোর জেঠিমাকে তো জানিস, বলছে ওরা মাছ ধরছে, যাও মাছ ধরে নিয়ে আসো। আশিস তখন বলল, হ্যাঁ জেঠুমশাই, আমরা মাছ পেয়েছি, আমরা 9টা থেকে মাছ ধরছি, এখন তো প্রায় 1টা বাজতে গেল। মাছ পেয়েছি, তুমি কি এখন মাছ নেবে? আমরা চলে যাব, পেলে পাবো, নাহলে চলে যাব। তা ওরা ওই বলতে বলতে সবাই দেখলাম মাঠ খালি করে দিল। আমাকে দুটো মাছ, একটা বালতি, চাপা বালতি, ওর মধ্যে দিয়ে যায়। আমি ওই বালতির মধ্যে আবার একটা থালা বসিয়ে মুখের সমান বালতির, যাতে উপজে না পড়ে, তার উপরে একটা থান আতলা ইট বসিয়ে রেখেছি। সবাই চলে যায়। আমি ভাবলাম যখন ওরা পেয়েছে তখন আমি বসে থাকি, কিছুক্ষণ অপেক্ষা করি, হতে পারে আমিও মাছ পেয়ে যাব। আর সত্যি কথা বলতে, যতই হোক, যখন তোর দিদিমার কাছে আসবো, তখন তোর দিদিমা বলবে, কি গো এই মাছটা তুমি ধরলে? তখন আমি বলবো যে না, ওই আশিস দিয়েছে। তখন বলবে, ও তোমার মুরদে হয়নি ধরার কিছু, আশিস দিয়েছে, ওই গ্রামের ছেলেদের মাছ ওরা ধরেছে, বাচ্চাগুলো নিয়ে এসছো, মানে এইরকম কথা একটা বলবে। তা আমি এই কথাটা শুনবো না বলেই আমি ভাবলাম বসি, দেখি। আমিও ওই দেখতে 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 কখন যে ওই জলমগ্ন হয়ে গেছে, তো কিছু তো বোঝা যাচ্ছে না কোনটা মাঠ আর কোনটা শ্মশানের মাঠ। আমি ওই টর্চ নিয়ে আর ওই মাছের অপেক্ষা করতে করতে, মানে আমি আজ এগিয়ে যাই, মাছ পাবো, কাদা কাদা হয়ে গেছে। ওই দেখতে দেখতে কখন আমি শ্মশানের মাঠে গিয়ে পৌঁছে গেছি, আমি নিজেও জানি না। যখন মাছ দেখতে দেখতে, মাছ তো না, মাছ পাচ্ছি না। শ্মশানের যে মাটিটা, জমিটা একটু উঁচু, দেখছি না এখানটা তো এতটা কাদা কাদা নেই। এর আগে তো মাঠটা বেশ কাদা কাদা ছিল, জল জলে ছিল। তাহলে কোথায় পাবো? আমার তখন কোনোভাবে মাথায় ধ্যান নেই যে আমি থাকি শ্মশানের পাশে, শ্মশানের মাঠ আমার বাড়ির সামনে। তখন সায়ককে তার দাদু বলে, আমি যখন পোড়া কাঠ পাওয়া শুরু করলাম, আমার যেন সম্বিত ফিরে এলো। আরে আমি শ্মশানে মাছ ধরতে উঠে আসিনি তো, শ্মশানের মাছ আমি বাড়ি নিয়ে যাব। আমি তখন চারপাশটা যখন মাথা তুলে দেখি, তখন দেখলাম হ্যাঁ, আমি পুরো শ্মশানের মাঠে ঢুকে গেছি মাছ ধরতে ধরতে। কিন্তু সৌভাগ্য আমার যে আমি কোনো রকম মাছ কিন্তু পাইনি। দুটো মাছ কিন্তু আমাকে আশিস দিয়ে গেছে, পাশের বাড়ির ছেলেটি। আমি কিন্তু কোনো মাছ ধরিনি। আমি সাথে সাথে যখনই শ্মশানের মাঠ থেকে সামনের জমি, যেটা ধান চাষ হয়, যেটা এতক্ষণ ওরা ছিল, ওইখানে এসে দাঁড়াই। আমি বালতিটাকে তুলি, বালতিটাকে নেড়ে দেখলাম বালতির ভেতরে মাছ নড়ছে। আমি সাথে সাথে যখন বালতিটা তুলে ওই দুটো মাছ নিয়ে বাড়ির দিকে হন হন করে রওনা দিই, কারণ একটা ভয় তো মনে কাজ করছে যে আমি কখন, বুঝতে পারিনি, টর্চ নিয়ে ঘুরতে ঘুরতে চলে গেছি শ্মশানের মাঠে। আমি যখন তাড়াতাড়ি বাড়ির দিকে যাচ্ছি, পেছন দিয়ে আমাকে, মানে ভারী ভারী একটা, নাকে নাকে একটা মহিলা কণ্ঠ আমাকে বলল, কিরে হরিপ্রসাদ, বালতিটা রেখে যা। আমি পেছনে তাকানোর সাহস পেলাম না। সায়কের দাদুর নাম হরিপ্রসাদ। সায়কের দাদু জানে এখানে তো কেউ নেই, আমার নাম ধরে তো আমাকেই ডাকছে। সায়কের দাদু পেছনে তাকানোর সাহস তো পায়নি, কিন্তু সামনে হেঁটে যাওয়ার প্রবল তার মনে জোর, সাহস নিয়ে চলছে। কোনো একটা সময় সামনে যে মাঠে পুরো জলমগ্ন একটা অন্ধকারের মধ্যে, যতক্ষণ টর্চের আলো যতটা পড়ছে অতটা কিন্তু কোনো কিছু না, টর্চের আলোর আওতার বাইরে সামনের পথ ধরে একটা ধাপ করে জল ছিটকে উঠল চারপাশে, কিছু যেন ভারী জলের মধ্যে পড়ল। সায়কের দাদু নিজেকে কন্ট্রোল না করতে পেরে ওখানে আটকে না রেখে সে কিন্তু হুড়মুড়িয়ে বাড়ির দিকে ওই বালতিটা বুকের সামনে তুলে খুব তাড়াতাড়ি দ্রুত, মনে হচ্ছে সে দৌড়াচ্ছে, বাড়ির দিকে ছুটছে, কারণ সে বেগতিক বুঝে গেছে যে যেরম করে বাড়ি না গেলে আজকে হয়তো আমার প্রাণটা চলে যাবে। তখন সায়কের দাদু যখন সামনে সেই শব্দটা হয়, ওই জায়গায় যখন এসে টর্চটা ফেলে, তখন দেখছে
একজন সাদা থপথপে একটা কাপড় পরা, যে কাপড়টা রীতিমতো হাওয়ায় উঠছে, সে কাপড়টা ভেজা না, রীতিমতো হাওয়ায় উঠছে, শুকনো একটা কাপড়। তার ভিতরে তার সেই কাপড়ের আড়ালে কি আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, যার হাতগুলো যথেষ্ট কালো আর পুরো পায়ের হাঁটু পর্যন্ত নেমে আসছে, যেটা দেখে সায়কের দাদু খুব 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 ভয় পায়। তখন সায়কের দাদু হনুমানজির নাম নেন, আর মা সন্তোষী মাকে উনি খুব মানতেন, পুজোও করতেন প্রত্যেক শুক্রবারে। সন্তোষী মায়ের নাম আর বাজরংবলীর নাম নিতে নিতে যখন এগোচ্ছে, কারণ ওখান থেকেই বাড়ি আসতে হবে, যখন এগোচ্ছে তখন যত সামনে আসে জোরে 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 মনে মনে সন্তোষী মায়ের আর হনুমানজির নাম করতে করতে তখন দেখে যে ওখানে কেউ নেই। টর্চের আলো ফেলে ভালো করে দেখে কেউ নেই, পুরো যেন মাঠ ফাঁকা, ধুধু করছে, চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, হালকা একটা হাওয়া চলছে। ভাবো তো সেই দৃশ্যটা কিরকম হতে পারে, চোখে একটু তোমরা ধারণা করো। তারপর সায়কের দাদু কিন্তু সোজা চলে আসে বাড়ি, এসেই দিদাকে সবটা বলে। দিদা তখন বলে, এ মা কি বলছো, আমি যদি আগে জানতাম, হে ভগবান তোমাকে আমি পাঠাতাম না গো, আমি তো জানি না। তখন সায়কের দাদু তার দিদাকে বলে যে আমাদের শ্মশানের সামনে বাড়ি বলে আমাদের এখানে অনেকেই আসে না, সন্ধ্যার পর তো অনেকেই আসে না, অনেক রকম ওখানে বদনাম আছে, অনেক রকম জিনিস ওখানে অনেকে দেখেছে। তার মধ্যে একটা ঘটনা বলে রাখি, সায়কের ছোট মামার কাছ থেকে পাওয়া, ছোট মামাটা যেহেতু উনি মানে হাট ঠাট করতো, তো হাটে সবজি বেচতো, বললাম না পড়াশোনার জন্য, বড়টার তো দোকান আছে বড় মামার। সায়কের ছোট মামা বলে একদিন হাট করে বাড়ি ফিরছি, শনিবার, মঙ্গলবার বুধবার শনিবারই হাট হয়, তো শনিবারে হাট করে আসছি, আনুমানিক 10টা বাজে। আমার পিঠে একটা বস্তার মধ্যে কিছু ছোট শোলা কচু বলে, কিছু কচু, রাঙা আলু, উচ্ছে বেঁচে যায়, সেগুলো নিয়ে আসছে। বলছে আমি যখন শ্মশানের কাছে আসবো, শ্মশানে তো একটা গেট আছে মাঠে ঢোকার, অনেকটা দূর থেকেই পরিবেশটা একটা কীরকম ভৌতিক ভৌতিক গা ছমছম করছে, যেটা আমার অন্যদিন লাগে না। আমি আজকে তো প্রথম হাট থেকে আসছি না, আমি প্রত্যেক সপ্তাহতেই আসি, 2 দিন করে হাটে যাই, মঙ্গলবার শনিবার করে, বুধবারটা আমার টিউশন থাকে বলে যাওয়া হয় না। বলছে আমি যখন আমাদের বাড়ির ওই রাস্তা ধরি, ওখানে অনেকগুলো বিল আছে, পুকুর আছে, ঝিল মতো করা আছে বড় বড়, তারপরে কিছু জমি আছে, তারপর শ্মশান, তার শ্মশান ছাড়িয়ে গেলেই ওদের বাড়ি আসতে, সায়কদের মামার বাড়ি, একটা বড় মাঠ, মাঠের পাশেই হচ্ছে বাড়ি। বলছে যখন আমি হেঁটে হেঁটে আসছি, পুরো গা ভার হয়ে গেছে, জানি না কেন, অন্ধকার ঘুটঘুট ঘুটঘুট করছে, আলো কিন্তু থাকে অন্য সময়, সেই দিন কোনো একটা কারণে মনে হয় লাইট কেটে গেছিলো, কি কি হয়েছিল, এটা প্রায় 4 বছর আগেকারের ঘটনা। বলছে অন্ধকার ঘুটঘুট করছে, তার মধ্যে যত আমি সামনে বাড়িতে যাব এগিয়ে আসছি, আমি দেখছি শ্মশানের যে গেটটা আছে সেই গেটে না কোনো গ্রিল লাগানো নেই, কোনো গেট করা নেই, শুধু পুরো বাউন্ডারিটা ঘিরে দুপাশে পাঁচিলের শেষ সীমানা, ওখানে গেট লাগানো হবে, ওই গেটের ওখানটা ফাঁকা, কোনো গেট নেই। দেখছি ওইখানে, যেটা সায়কদের মামার বাড়ির দিকে যেতে ডান দিকে, সেই দিককে একজন কেউ ওই পাঁচিলের ওপর, একদম গেটের ওখানে যে পাঁচিল পিলার মতো করা থাকে না গেট লাগানোর জন্য, ওই পাঁচিলের ওই পিলারের ওখানটা পা ঝুলিয়ে বসে রয়েছে, একদম ধবধবে সাদা শাড়ি। তখন আনুমানিক 10টা 10:30 বাজে, গ্রামের সময় তো, ওই সময়টা তখন গ্রামে মোটামুটি লোক ঘুমিয়ে পড়ে, যেই সময়ের ঘটনাটা। বলছে অদ্ভুতভাবে, মানে ও দেখে ও ভয় না পেয়ে ও পাশ কাটিয়ে মানে চলে আসে,
কিন্তু ভয়টা তো ও বুকের মধ্যে আটকে রেখেছিল, একটা ভয় পায়, ও ভাবছিল যদি আমার মানে ঘেঁটি মুটকে দেয়, ঘাড়ে চাপে, অনেক কিছু ভাবছিল। ওর যা শরীর খারাপ হয়, মানে সেই শরীর খারাপ সারাতে প্রায় 15-16 দিন লেগে যায়। জ্বর আর কোনোভাবে ওর জ্বর যায় না, এত শরীরে জ্বর, শরীর খারাপ। যাই হোক, এই একটা সায়কের ছোট মামার সাথে ঘটে। বড় মামার সাথেও অনেক ঘটনা আছে, দিদিমার সাথেও ঘটা অনেক ঘটনা আছে, বলতাম, কিন্তু বলবো তোমরা যদি কমেন্টে শুনতে চাও, কমেন্ট করবে, দিদিভাই বলো, অবশ্যই বলবো। আর আজকের ঘটনাটা এতটাই রাখছি। আজকে আমি ঘটনা তোমাদের জন্য রেকর্ড করতাম না, তোমরা আমাকে দেখে কতটা বিধ্বস্ত, চোখ মুখ পুরো বসে গেছে দেখে বুঝতে পারছো। পুরো একদম বলতে পারো আজকে সকাল থেকে বাইরে, সকাল থেকেই বাইরে। কিছুটা সময় আমি দুপুরে বাড়িতে ছিলাম, কিছুটা সময়, 2 ঘন্টা মতো, তারপর বাইরে। আবার আমি বাড়ি আসি 8টার পর। এই ভিডিওটা তোমাদের সাথে রেকর্ডিং করছি। আমি জানি ঘটনাটা তোমাদের খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। তো চলো আমরা এবার কমেন্ট পড়ে আজকের মতো ছুটি চাইবো, আগামীকাল আসবো ফ্রেশ হয়ে। চলো। তো প্রিয় দর্শক বন্ধুরা, কালকে আমাদের মূল উদ্দেশ্য ছিল তোমাদের সতর্ক করা। কারণ আমি জানি যে আমার তো হরর স্টোরি রিয়েল বলার কথা, আমি তাহলে এই বিষয় নিয়ে কেন আলোচনা করলাম এটা বলে রাখি। বহু ক্লায়েন্ট আমার কাছে আসেন, ওনাদের ব্যক্তিগত আমার কাছে একটা রিকোয়েস্ট ছিল যে দিদি ভাই, ম্যাডাম, মা, যে যেরকমভাবে আমাকে ডাকেন, বলেছিলেন যে আমরা এরকম বহু জায়গায় টাকা নষ্ট করেছি, কষ্টের টাকা, ফ্রড হয়েছি, আপনার কাছে কাজ করে আমরা উপকৃত হয়েছি। শুধু সামান্য আপনি কিছু দর্শক যদি দর্শনও দেখেন, আমি মনে করি দর্শন 100 জনকে অ্যালার্ট করতে পারবে। এছাড়া তো আমরা এর বেশি কিছু করতে পারবো না। তো দর্শনের জন্যই আপনি ভিডিওটা শেয়ার করেন, যাতে মানুষ সারা জীবন একটা কাজ করাতে গিয়ে যেন সারা জীবন তার কাছে বাধিত হয়ে না থাকে, সারা জীবন যেন তাকে মাস মাইনের মতো টাকা না দিতে হয়। কারণ এরকমই এখন চলছে মার্কেটে, এই জন্য কালকে ভিডিওটা করা। যারা দেখেছো তো ভালো, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আচ্ছা, সুজাতা বড়ুয়া প্রথম কমেন্ট করেছো, তারপরে সোমা দাস পরিবার থেকে। আচ্ছা, তারপরে সুদীপ্ত ব্যানার্জি। আচ্ছা, তারপর দীপক হালদার, সুমনা ভট্টাচারিয়া, শুক্লা দাস বোন, তারপর সোহিনী রয়, তারপরে কৃষ্ণা ধারা, সন্তুর দুনিয়া, শ্রাবণ, হেনা তপাদার দিদিভাই, রূপা দে, আনন্দ সরকার, চেম্বার করার কথা বলেছো আনন্দ। একটা কথা বলি, আসলে কি বলতো, একটা চেম্বার করার পরিকল্পনা আমি কোনোদিন করিনি। কারণ আমাকে বহু মানুষ বলে দেখা করতে চাই, চেম্বার করেন দিদি, আপনার চেম্বার কোথায়, আমরা ভিজিট করব। আসলে এত সময় কোথায়, আমি তো বাড়িতে বসেই মায়ের কাজ করি, কারোর কারোর বাড়িতেও যাই, খুব প্রবলেম হলে। এত তো সময় নেই, চেম্বার করলে আমি সময় দেবো কি করে। তবে যদি বড় মা চান, পরবর্তীকালে দেখা যাবে। এইসব বিষয় নিয়ে আমি এখন কিছু ভাবছি না। আচ্ছা, হেনা তপাদার, তারপর মৌরয়, রূপা ব্যানার্জি, বীরভূম থেকে রূপা ব্যানার্জি। আমি রান্না করতে করতে তোমার ঘটনা শুনি। আচ্ছা, খুব ভালো লাগলো। ঝুমা চ্যাটার্জি দিদিভাই কমেন্ট করেছো। তারপরে আনিস গুপ্তা, তারপরে অঙ্কিত দাস, আয়ান হালদার, তারপরে সৌমিত্র ভট্টাচারিয়া, অ্যানি রিয়া, বর্ণালী, বি স্বর্ণালী বলেছ। আমি আসানসোল থেকে শুনছি, আসানসোলে থাকি। আচ্ছা, তারপরে আমাদের চৈতালি রয়, কিষাণু মান্না, সিনার সুবীর, ময়না দত্ত, তুহিন দান্দ্রে, তারপরে কমেন্ট করেছো শম্পা মিত্র, বনানী কর্মকার দিদিভাই, তারপরে তুহিন দেন্দ্রা,
তারপর কমেন্ট করেছে শুক্লা দাস, ডালি দেবনাথ, সুজাতা দাস, প্যান্থার গেমিং বয়টি, কিং কোপরা, আর বৌমনির রান্নাঘর। ও বলেছে, দিদি ভাই তোমার এই ঘটনা শুনলাম, এটা কিছুটা আমাদের সাথে হয়েছে। আমি অনামিকা দত্ত। তো এরকম তোমরা শুনলে, এরকম আমার কাছে প্রচুর প্রচুর ক্লায়েন্ট আসে যারা রীতিমতো বলে, আর এই বিষয় নিয়ে আমাকে তারা বলেছিল যে একটু মানুষকে অ্যালার্ট করতে, সতর্ক করতে। আমি কিভাবে তোমাদের বলবো বলো, এরকমভাবে ভিডিও করে বললাম। আমি চাই তোমরা ভিডিওটা শেয়ার করো, মানুষকে অ্যালার্ট করো, যাতে কেউ এরকমভাবে, দেখো আজকে টাকা নিচ্ছে, কালকে এরকম হতে পারলো সে টাকা না দিতে পারলে হয়তো তার প্রাণটা দিয়ে দেবে। একটা মানুষ হয়তো চলে গেল, হতেই পারে একটা প্রাণ চলে গেল, তার জন্য আমাদের সতর্ক হওয়া দরকার। এখনের মতো আসছি, আগামীকাল আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, বড় মায়ের আশীর্বাদ সবার মাথার উপরে থাকুক। এখনের মতো শুভরাত্রি। প্রচণ্ড টায়ার্ড আর ঘুম ঘুম পাচ্ছে। চলো টাটা।